সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে মৌলভীবাজার জেলার প্রান্তিক কৃষকের কাছে। শুরু করছি এসএআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি। আজ আমরা চলে এসেছি মৌলভীবাজার সদর উপজেলার কাকাভোলা ইউনিয়নের বড়তলা গ্রামে। আজ দীপ্ত কৃষির পুরোটা সময় জুড়ে আপনারা দেখবেন এই গ্রামেরই একজন সফল কৃষক হুমায়ুন কবিরের কৃষি জীবনের কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। বসেন। আপনি তো একজন সফল কৃষক, আর কৃষিকাজের মধ্য দিয়ে নতুন নতুন সব সফলতার গল্প বুনেছেন। তো আমরা দীপ্ত কৃষি টিম আসলাম আজ আপনার এই কৃষিকাজের সকল গল্প শুনবো। তো শুরুর গল্পটা একটু জানতে চাই। আমি যখন ঢাকা সিটি স্টুডেন্ট কলেজ ছিল আগে ধানমন্ডির সেকেন্ড রোডে, দুইটা কলেজ তখন নতুন হয়েছিল, একটা স্টুডেন্ট কলেজ আর একটা সিটি কলেজ। ধানমন্ডির এই যে মিডিল দিয়ে একটা রাস্তা আছে, 1 নম্বর রোড দিয়ে গিয়ে মিডিল দিয়ে যাচ্ছি আর কি, তখন একটা পেয়ারা পারছিলাম একটা গাছ থেকে। আচ্ছা। এক ভদ্রমহিলা অনেক বকাঝকা করছে। তখন আমার ফ্রেন্ডরা খুব অনেকজন ছিল, তখন ওরাও চেঁচাচেঁচি করছে। ওই দিন থেকে আমার একটা নেশা ছিল যে আমি একটা বাগান করব। আচ্ছা। ওই তো আমি 92-তে ওই বাগানের কাজে লাগিয়ে গেলাম। এই থেকে আমার কাজটা শুরু। কৃষিকাজটা যখন শুরু করলেন আপনি, তো শুরুর সময় কতখানি জায়গার উপরে প্রথম শুরু করেছিলেন? আমি 50 বিঘা জায়গা নিয়ে শুরু করছিলাম। আচ্ছা। তখন আমার ভাই বোনদেরকে বলছি, তখন তো আমার টাকা নাই, তখন বলছি এই তোমরাও জায়গা কিনো, জায়গা কিনে আমাকে দাও, আমি এইগুলাতে বাগান করব। ওরাও আমাকে সাহায্য করছে অনেক। এখন কতখানি জায়গার উপরে আপনার কৃষি খামার? 95 বিঘা জায়গার উপরে আছে আমার কৃষি খামার। আপনার কৃষি খামারে এখন কি কি ধরনের কার্যক্রম চলছে? এখানে বনজ গাছ আছে, ফলজ গাছ অনেক আছে, যেমন মালটা বাগান আছে, কমলা বাগান আছে, লিচু বাগান আছে, কাঁঠাল বাগান আছে, পেয়ারা বাগান আছে, বনজ গাছ আছে, ঔষধি গাছ আছে। এখন তো শুকনো সময় চলছে, শীতের শেষ গরমের শুরু। তো এই সময়টাতে আপনারা কিভাবে ফসলের যত্ন নেন এবং গাছপালার যত্ন নেন, তাই আপনার সঙ্গে আজ ঘুরে ঘুরে দেখব। আপনারা যাবেন, এই সময়টা খুব খারাপ আমাদের জন্য, আমরা যারা কৃষক আছি ওই যে পানির অভাব ফিল করতেছি এখন। আচ্ছা। বাগানের জন্য আপনারা দেখবেন গাছগুলা ফুটা হয়ে গেছে, পাতাগুলা এমনি ফুটা হয়ে গেছে, কমলার পাতা, মালটার পাতা, এইগুলো বেশি এফেক্টেড। আচ্ছা, সমস্যার কথা শুনবো। তো আমি এসেই দেখছিলাম আপনি একটা বই পড়ছিলেন। কিসের বই এটা? এটা একটা সেফটি কমিটির বই। আচ্ছা। ওইটা কিভাবে কমিটি গঠন করতে হয়, কিভাবে কমিটির একটা সেফটি থাকে, তাই পড়তেছি। আর আমার কৃষিকাজ নিয়ে 80 ভাগ জড়িত থাকি আমি কৃষিকাজে। এখানে আবার বেশ কাগজপত্র দেখতে পাচ্ছি। এইগুলা আমার এই যে কি কি পুরস্কার পাইছিলাম, এই সার্টিফিকেটগুলো এখানে আছে। তো আরও পুরস্কার পাইছি, বললাম না জাতীয়ভাবে আমি অনেক পুরস্কার পাইছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এটা বৃক্ষ মেলা। বাহ, আপনি একজন সফল মানুষ, একজন সফল কৃষক। তো চলেন আমরা আপনার ক্ষেত এবং বাগানটা ঘুরে দেখব। ওকে ওকে, চলেন। এইখানে যে ধানি জমিটা দেখতে পাচ্ছি, এই জমিটা কি আপনারই? হ্যাঁ, আমার। আচ্ছা, তো এই মৌসুমে কি পরিমাণে ধানের আবাদ করেছেন? কতখানি জায়গা? এইখানে 8 বিঘা জায়গার উপরে আমি ধানের চাষ করছি। তো আমার জমি আছে বেশি, তবে পানির অভাবে অন্য জায়গা করতে পারিনি। এই যে ধান সাথে যে জায়গাগুলো আছে এগুলো আবাদ করতে পারিনি। এইখানে যে স্প্রিং লেয়ার আছে, পানি নিচ থেকে উঠে। আচ্ছা, তো এই ধানটা কোন জাতের? এটা ব্রি 29। এটার সুবিধা কি এই ধানের আবাদ করে? ওই ধানের সুবিধা এইটাই, এটা ফলন বেশি হয়। আচ্ছা। ব্রি 29 ধানের ফলন বেশি, 28-এর চেয়ে 29-এর ফলন বেশি। আচ্ছা। দিনও বেশি লাগে, একটু বেশি দিন লাগে। আচ্ছা, কোন সময় লাগিয়েছেন? এই ধানটার আরেকটা গুণাগুণ আছে কি, ওইটা শিলাবৃষ্টির পরে ধানটা
এই যে বাইর হয়। আচ্ছা, তো আপনি এই ধানটা লাগিয়েছিলেন কতদিন আগে বীজতলা থেকে? বীজতলা থেকে এই লাগাইছি 15 দিন হবে। আচ্ছা, উনি কি করছেন? আগাছা পরিষ্কার করছেন? আগাছা পরিষ্কার করতেছে। আচ্ছা, আগাছা পরিষ্কার করতেছে। আচ্ছা ভাই, এখানে যে আপনি 8 বিঘা জমির উপর ধানের আবাদ করছেন, তো এখান থেকে কি পরিমাণে ফলন পাবেন বলে আশা করছেন? 120 মনের মতন ধান পাবো। এই ধান বিক্রি করব বিএডিসিতে, কারণ বিএডিসির সাথে আমি কন্ট্রাক্ট গ্রোয়ার্স, ওদের সাথে আমার কন্ট্রাক্ট আছে, আমি বীজ সাপ্লাইয়ার। তো বিএডিসির কাছে যখন বিক্রি করবেন কত টাকা দরে বিক্রি করবেন? এক এক বছর এক এক রেট থাকে। আচ্ছা, গত বছর রেট ছিল আমাদেরকে 25 টাকা দিছিল। আচ্ছা, আপনাদের এই ধান আবাদের ক্ষেত্রে কি ধরনের সমস্যার সম্মুখীন? আমাদের একটা সমস্যা, আজ থেকে 14 বছর আগে এখানে একটা স্লুইস গেট হয়েছিল। আচ্ছা, ওটা উত্তর পূর্ব ক্ষুদ্র সেচ প্রকল্প দিছিল। এই প্রজেক্টটা, এই স্লুইস গেটটা 90% কাজ শেষ, শুধু 3টা কপারের জন্য স্লুইস গেটটা চালু হয়নি আজকে 14 বছর যাবত। আচ্ছা, আমি অনেক রিকোয়েস্ট করেছি, অনেককে, ডিডিকে রিকোয়েস্ট করেছি, ডিসি সাহেবকে রিকোয়েস্ট করেছি, টিএনও সাহেবকে রিকোয়েস্ট করেছি, বিআইডিসির পরিচালককে রিকোয়েস্ট করেছি যে আমাদের কপারটা লাগাইয়া দেন। আজকে 14 বছর যাবত কাজ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের কপার লাগানো হয় নাই। কারণ এই কপারটা লাগানোর পরে কি হইতো, এখন আমরা 1500 টাকা পানি জমা দিচ্ছি। ওই যে পূর্ব দিকে জমিগুলো দেখছেন, বিঘা প্রতি 1500 টাকা দিচ্ছে। এই স্লুইস গেটটা লাগানোর পরেই এইখানে খরচ হইতো আমাদের 50 টাকা। এই যে এটা না? হ্যাঁ, এটা। আচ্ছা, তার মানে আপনাদের সেচের সমস্যাটাই আপনাদের এখানকার সবথেকে প্রধান সমস্যা, যার কারণে এই যে ওই জমিগুলো হচ্ছে না, পড়ে আছে, এরকম মাঠকে মাঠ জমি পড়ে আছে। আচ্ছা, তো চলেন তাহলে আমরা আপনার বাগানের দিকে আগাই। আসেন, চলেন। আমরা তো বাগানে চলে এসেছি। হ্যাঁ, এই তো শুরু। তো কতখানি জায়গার উপরে আপনাদের এই বাগান করেছেন? এইখানে আমি 90 বিঘা জায়গার উপরে করেছি। আচ্ছা, তো কি কি গাছ আছে আপনার এখানে? এখানে লিচু গাছ আছে, কমলা গাছ আছে, মালটা গাছ আছে, লটকন আছে, কাঁঠাল আছে, পেয়ারা আছে, লেবু আছে, সবগুলোই মোটামুটি আছে। আচ্ছা, এই পাশে ওই যে আগরের গাছটাও দেখলাম আবার। হ্যাঁ, অনেকগুলো আগরের গাছ, 8000 আগরের গাছ আছে। আচ্ছা, আগরের গাছ লাগিয়েছেন কতদিন হলো? আগরের গাছ লাগাইছি আজকে বোধহয় 5 বছর হয়েছে। আচ্ছা, তো এই আগরের চাষে উৎসাহিত হলেন কেন? উৎসাহিত হলাম, প্রথম যখন বাগান করি তখন 4টা গাছ এনে লাগাইছিলাম, বুঝছেন। এই গাছগুলো 20 বছর পরে বিক্রি করলাম, 4টা গাছ 1,20,000 টাকা। আপনার আগরের গাছ যেগুলো দেখতে পাচ্ছি, ওগুলো কি এখন পেরেক লাগানোর উপযোগী হয়েছে? না, সব গাছগুলো 1 ফিট হয় নাই। আগামী বছর আশা করি সব গাছই 1 ফিট হয়ে যাবে, তখন পেরেক লাগাই মানে। আচ্ছা, এটাও তো আগরের গাছ? হ্যাঁ, এটাও আগরের গাছ। আচ্ছা, আপনি এখানে লিচুর গাছ দেখতে পাচ্ছি অনেকগুলো। তো এখানে কতগুলো লিচু গাছ আছে? 165টা লিচু গাছ আছে আমার পুরো বাগানে? বাগানে। আচ্ছা, তো এগুলো কত বছরের পুরনো? এটা ধরেন আজ থেকে 30 বছর আগের গাছ। আচ্ছা, এখন তো মুকুল চলে এসেছে। হ্যাঁ, মুকুল চলে আসছে। তো ফল আসবে কোন সময়টাতে? ওই তো ফল এখনই আসবে, ওটা পাকবে আর কি 2-3 মাস পর। আচ্ছা, মানে মাসখানেকের মধ্যে ফল চলে আসবে? হ্যাঁ, ফল চলে আসবে। আচ্ছা, সামনে আবার কাঁঠালের বাগান দেখতে পাচ্ছি মনে হয়। আপনি সব একই জায়গায় মোটামুটি সব গাছগুলো আছে না? সবগুলো গাছগুলো আছে। আচ্ছা, চলেন আপনার এই কাঁঠাল বাগানটাতে একটু ঘুরে আসি। আপনার এইখানে যে কাঁঠালের গাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো কতদিন আগে লাগিয়েছিলেন? কোনটা 20 বছর আগে, কোনটা 25 বছর আগে, কোনটা 26 বছর আগে লাগাইছি। আচ্ছা, তার মানে যখন আপনি বাগানটা শুরু করেছিলেন ওই সময় মোটামুটি সব গাছই লাগানো হয়েছিল। আচ্ছা, তো এক একটা মৌসুমে আপনি কি পরিমাণে টাকার কাঁঠাল বিক্রি করেন? কোনো বছর 2 লক্ষ টাকা, কোনো বছর 1,80,000, কোনো বছর 2.5 লক্ষ, এরকম আর কি বিক্রি করি। আচ্ছা, গত বছর কত টাকার বিক্রি করেছিলেন? গত বছর 2,20,000 টাকা বিক্রি করছিলাম। আচ্ছা, আর এই মৌসুমে কি আশা করছেন কি পরিমাণে পেতে পারেন? এই মৌসুমে এখন তো ফল বড় হয়নি, একটু বড় হইলে 1 মাস পরে বোঝা যাবে যে আমি কত টাকা পাবো। এইখানে মোট কতগুলো কাঁঠাল গাছ আছে আপনার? 1000-এর মতন গাছ আছে বর্তমানে। আপনার এখানে যে কাঁঠাল গাছগুলো আছে, এই কাঁঠাল গাছগুলো কোন জাতের? হ্যাঁ, দেশি জাতের সব গাছ। এই গাছগুলো আমাদের দেশি বড় বড় কাঁঠাল কিনে বীজ থেকে এই গাছগুলো লাগাইছিলাম। কিন্তু বর্তমানে তো অনেক প্রযুক্তি চলে আসছে, গ্রাফটিং গাছ। আচ্ছা, যে গাছে ভালো কাঁঠাল ধরে এই গাছের আগা অন্য গাছে লাগাই দিলে অনেক কাঁঠাল পাওয়া যায়। এই দেশি জাতের কাঁঠাল গাছ থেকে কি ধরনের উপকার পাচ্ছেন? হ্যাঁ, উপকারিতা কিছুটা হচ্ছেই। আচ্ছা, ফলন কেমন পান আপনি?
ফলন মোটামুটি কোন বছর, যেমন এই বছর বৃষ্টি হয় না, এই ফলন কম হবে। আর বিশেষ বিশেষ এরিয়া বিশেষভাবে কাঁঠাল বড় হয়। যেমন একটা টিলার কোল্ড এরিয়া আছে, হট এরিয়া আছে। কোল্ড এরিয়ার গাছের কাঁঠাল ধরবে বেশি, হট এরিয়া গাছে কাঁঠাল ধরবে কম। এখন তো কাঁঠাল গাছে ফল আসার সময়, তো এই ফল আসাকে কেন্দ্র করে বিশেষ কোনো পরিচর্যা কি করতে হয় কাঁঠাল গাছের? হ্যাঁ, করতে হয়, ওষুধ দিতে হয়। আর ওই যে কাঁঠাল যে গাছে বেশি কাঁঠাল আসবে আর কি, ফল আসবে, এগুলো কিছু ছিঁড়ে ফেলে দিই আমরা। আচ্ছা, কাঁঠালগুলা বড় হওয়ার জন্য। আর কাঁঠাল গাছে 12 মাসেই পরিচর্যা করতে হয়। তখন তো আপনি বললেন সকালে যে আপনার বনজ গাছের বাগানও আছে, জি। তো ওইটা কি এখানে আশেপাশে কোথাও হ্যাঁ, আছে? আছে, পাশেই আছে। চলেন তাহলে চল। ওখানে যাই তাহলে। আপনার এই বনজ বাগানে কি কি গাছ আছে? গর্জন গাছ আছে 3000, 81 গাছ আছে বোধহয় 3-4 হাজার হবে, আর আগর গাছ আছে 4 হাজারের মতন। আচ্ছা আর কাঁঠাল গাছও আছে, লিচু গাছও আছে। আচ্ছা, তো এই গাছগুলোর বয়স কতদিন? 15 থেকে 20 বছর হবে এগুলোর বয়স। আচ্ছা, এই যে গাছ দেখতে পাচ্ছি, এই কি গর্জন গাছ তো না? হ্যাঁ, সব গর্জন গাছ। আচ্ছা, তো এই গাছগুলোর যত্নটা কিভাবে নেন আপনি? আসলে বনজ একজন কেয়ারটেকার আছে, ওই যে নিচের জঙ্গল যে আগুলো হয় না, এগুলা কাইটা দেয় একবার, আচ্ছা, আর কিছু করতে হয় না। লাগানোর পর থেকে এভাবেই চলছে? এইভাবেই চলছে। আচ্ছা, এর যে শুকনো পাতা দেখতে পাচ্ছি, এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার হয়? মেয়েরা সব কুড়াইয়া নিয়ে দেয় সকালবেলা আসলে। হ্যাঁ। স্থানীয় মহিলারা আসে, আইসা সব কুড়াইয়া নিয়ে দেয়। আপনি তো একজন সফল কৃষক, আর এই সফলতার পিছনে রয়েছে অনেক প্রাপ্তিরও কথা, অনেক পুরস্কার পেয়েছেন আপনি। তো আপনার এই এলাকাতে প্রান্তিক কৃষক যারা আছে তাদেরকে কৃষিকাজে কিভাবে উৎসাহিত করছেন, বিশেষ করে এই এলাকায় যে ফাঁকা জমিগুলো আছে সেগুলোকে কাজে লাগানোর ব্যাপারে? আমি এই ব্যাপারে খুবই উৎসাহিত করতেছি যে ফাঁকা জমি থাকবে না, কারণ এখন ডিজিটাল পদ্ধতিতে সব কিছু চলে আসতেছে। কারণ আগে তো মানুষের সব কিছু করতো, এখন মানুষ দ্বারা কিছু করতে হয় না, এখন মেশিন দ্বারাই সব কিছু হয়। তাছাড়া আমাদের সিলেট অঞ্চলে যে পতিত জমিগুলো কেন থাকে, এই ব্যাপারে আমি ভিডিও কনফারেন্সে আমি জননেত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছি, প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। আমি চাই না আমার এলাকার 1 ইঞ্চি জায়গা পতিত থাকুক। যে জায়গা যেটা হয়, আমি 3 ভাগে বিভক্ত করেছি আমাদের সিলেটের অঞ্চলকে, একটা উঁচু ভূমি, একটা নিম্নভূমি, একটা মধ্যভূমি। কোনো কোনো জায়গায় আছে এখানে ধান চাষ হবে না, ফলজ বাগান হবে। কোনো কোনো জায়গা আছে এখানে ফলজ বাগান হবে না, ধান চাষ হবে। কোনো জায়গা আছে এখানে কোনো চাষই হবে না, মৎস্য চাষ হবে। ঠিক এইভাবে আমি 3 ভাগ করেছি সিলেট অঞ্চলকে। আপনার কাছে একটা বিষয় ভীষণ জানতে ইচ্ছে করছে, আপনার এই যে এত বড় বাগান, তো এখান থেকে বাৎসরিকভাবে আপনি আপনার খরচ বাদ দিয়ে লাভ থাকে কেমন? লাভ থাকে না, শ্রমিকের এখন দাম বেড়ে গেছে, বুঝছেন। আমাদের এলাকায় কাজের লোক পাওয়াই যায় না। আচ্ছা একটা শ্রমিক আনলে 500 টাকা দিতে হয়, আচ্ছা, যে কারণে এখন লাভের হিসাব করি না। ওটা কি দিন হাজিরা 500 টাকা? দিন হাজিরা 500 টাকা দিতে হয়। এখন লাভের হিসাব করি না, একটু সুন্দর লাগে, ভালো লাগে গাছগুলার কিনারে আসলে, তাই এইগুলার প্রতি শ্রম দিচ্ছি, আমিও দিচ্ছি, লোকজনদেরকেও দিয়ে দিচ্ছি, কিন্তু লাভের অংশটা এখনো দেখি নাই। তবে একটা লাভের অংশ দেখছি, যে জায়গা 2000 টাকা দিয়ে কিনছিলাম, এটার দাম বেড়ে এখন 3 লক্ষ টাকা হয়ে গেছে। মানে আপনার জায়গার দামটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে? আচ্ছা, এইটাই। তো অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের দীপ্ত কৃষি টিমকে অনেকটা সময় দিলেন আপনি ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। এখন দেখবেন এসসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত অরিন। শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনামগুলো। সাতক্ষীরায় বাড়ি 72 জাতের আলুর বাম্পার ফলন, তুলার বাজার ঊর্ধ্বমুখীর পূর্বাভাস। সাভারে চামড়া শিল্পনগরী চালু হবার আগেই ধলেশ্বরী নদীর পানি দূষণ। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাতক্ষীরা জেলার আলু চাষিরা প্রথমবারের মতো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি উদ্ভাবিত বাড়ি 72 জাতের আলুর চাষ করেছেন। মাঠ পর্যায়ে এ জাতের আলুর চাষ করে বাম্পার ফলনও পেয়েছেন চাষিরা।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর উদ্ভাবিত উন্নত জাতের আলু বাড়ি ৭২। বেশ কয়েক বছর গবেষণার পর ২০১৬ সালে বাড়ি ৭২ জাতের আলুর বীজ কৃষক পর্যায়ে অবমুক্ত করা হয়। জাতটি উচ্চ ফলনশীল, তাপ ও লবণ সহিষ্ণু। সাতক্ষীরা জেলার চাষিরা লবণ সহিষ্ণু বাড়ি ৭২ জাতের আলুর চাষ করে হেক্টর প্রতি ৪০ মেট্রিক টন উৎপাদন করেছেন, যার পরিমাণ সাধারণ জাতের চেয়ে উৎপাদনে প্রায় দ্বিগুণ। সেই সাথে আলু বীজ রোপণের ৯০ দিনের মধ্যে বাড়ি ৭২ জাতের আলু উত্তোলন করা যায়। বাড়ি ৭২ জাতের আলু ১০ থেকে ১২ ডিএস পার মিটার লবণাক্ত জমিতে চাষ করা সম্ভব। বৈশ্বিক তুলার বাজারে চলতি বছর দীর্ঘমেয়াদে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান ব্যুরো অফ এগ্রিকালচারাল অ্যান্ড রিসোর্স ইকোনমিক্স অ্যান্ড সায়েন্স নামক একটি প্রতিষ্ঠান। সাম্প্রতিক তাদের এক প্রতিবেদনে জানানো হয়, চলতি বছর তুলার বৈশ্বিক চাহিদা হবে এর সরবরাহের তুলনায় বেশি। ফলে ২০১৪ থেকে গত বছর পর্যন্ত ২ বছরের মূল্যস্তরের বেশ ওপরেই থাকতে যাচ্ছে পণ্যটির দাম। অস্ট্রেলিয়ান ব্যুরো অফ এগ্রিকালচারাল অ্যান্ড রিসোর্স ইকোনমিক্স অ্যান্ড সায়েন্স তাদের সাম্প্রতিক প্রতিবেদনে জানান, চলতি বছর তুলার বৈশ্বিক চাহিদার তুলনায় সরবরাহের পরিমাণ কম থাকবে, যার ফলে ২০১৪ থেকে গত বছর পর্যন্ত ২ বছরের মূল্যস্তরের বেশ ওপরেই রয়েছে তুলার দাম। প্রতিবেদনে আরও পূর্বাভাস দেওয়া হয়েছে, কয়েক বছরের মধ্যে বৈশ্বিক তুলার মজুদ এবছর উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। ২ বছর আগে বৈশ্বিক তুলার মজুদ বেড়ে দাঁড়িয়েছিল ২,৪৩,০০,০০০ টনে। সেখান থেকে ২০২১-২২ সালের মধ্যে তা কমে দাঁড়াবে ১,৬০,০০,০০০ টনে। সাভারের চামড়া শিল্প নগরী চালু হবার আগেই ধলেশ্বরী নদীর পানি দূষণের অভিযোগ উঠেছে। এলাকাবাসী বলেছে, ট্যানারির দূষিত পানি ও বর্জ্য ধলেশ্বরী নদীতে ফেলা হচ্ছে। এতে নষ্ট হচ্ছে নদীর পানি ও আশপাশের এলাকা। তবে অভিযোগ অস্বীকার করছে শিল্প মন্ত্রণালয়। নানা টানাপোড়েনে সাভারের চামড়া শিল্প নগরীতে গিয়েছে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান। তবে এরই মধ্যে দূষিত হতে শুরু করেছে ধলেশ্বরী নদী। এলাকাবাসীর অভিযোগ, ট্যানারির দূষিত পানিতে নষ্ট হচ্ছে ওই এলাকার পরিবেশ। দিনের বেলা মানুষ আসে, দিনের বেলা পানি ছাড়ে না, রাত্রের বেলা মনে করেন পানি ছাইড়া দেয়। মনে করেন এই যে রাত্রেবেলা পানি ছাড়ছে যে কি দুর্গন্ধ, মনে করেন ওই যে বিজয় লইছি, ওই পানির গন্ধর কারণে একটু মাছ কমে গেছে, মাছ নাই মরে গেছে। অনেক দুর্গন্ধ, বাসা থেকে গন্ধ পাই আমরা। এই যে বাচ্চাগুলা, অনেক মহিলাগুলো আসতেছে, অনেক লোকজন আসতেছে, নাক ধরে দৌড়ে পালাই। এখানে যারা দায়িত্বশীল আছে তারা শুধু সরকারের দোহাই দিয়ে, তারা সরকারি লোক, মানে বোঝা যাচ্ছে যে সরকারি লোকে সবকিছু করা বৈধ। শিল্প মন্ত্রণালয় বলছে, আগে পরীক্ষামূলকভাবে পানি ফেলা হলেও এখন তা আর হচ্ছে না। কিছু পানি গিয়েছে, তো এখন আর পানি যাবে না, পানি সরাইতে হবে না। চৌবাচ্চা থেকে পানি পাইপ দিয়ে আরেকটা চৌবাচ্চায় চলে যাবে, এরকম করে দেওয়া হয়েছে। এখন একেবারে সম্পূর্ণ পরিশোধন না হওয়া পর্যন্ত এগুলি এখন আর পানি ফেলে দেওয়া হবে না। সাভারের চামড়া শিল্প নগরীতে পরিবেশ বান্ধব না হলে হাজারীবাগ থেকে তা সরানোর উদ্দেশ্য ব্যর্থ হবে বলে মনে করেন পরিবেশবিদরা। জনগণের এত টাকা সরকার ওখানে ব্যয় করেছে শুধুমাত্র এই শিল্পকে টিকিয়ে রাখতে। আজকে যদি সরকার সেটা দেখাতে না পারে যে তারা সেটা সফলতার সাথে করতে সক্ষম হয়েছে, তাহলে সরকারকেও জবাবদিহিতার মুখোমুখি আসতে হবে যে আমাদের এত টাকা তাহলে আপনারা কেন ব্যয় করলেন। আপনি যদি সিইটিপি ভালো করে চালু করতে না পারেন, তাহলে সরকারের উচিত হয় নাই ওদেরকে অ্যালাউ করা যে তারা এই মেশিনগুলি চালাবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের এখনই সতর্ক হওয়ার তাগিদ দেন তারা। চামড়া শিল্পে আমাদের দেশের সুনাম বিশ্বজুড়ে। দিন দিন আমাদের চামড়া শিল্প আরও উন্নতি লাভ করবে। সেই সাথে চামড়াজাত পণ্য তৈরির শিল্প কারখানাও বিকশিত হবে। এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২০৮। আপনারা চাইলে ইমেইল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 017786828232 এই নম্বরে। ধৈর্য ও পরিশ্রম যে মানুষকে সফলতার দুয়ারে আনতে পারে, তারই চিত্র আজ আপনারা দেখলেন। সবাই ভালো থাকবেন সে প্রত্যাশায় শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি।